হ্যালো স্টুডেন্ট, আজকে এই ভিডিওতে আইসিএসসি বোর্ড সিলেবাসে আবার আসিব ফিরে কবিতাটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার আগে প্রথমে আমি কবিতাটা একবার পড়ছি। আবার আসিব ফিরে কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেবে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙাবায় রাঙা মেঘ সাঁতরায়, অন্ধকারে আসিতেছে নেড়ে দেখিবে ধবল ব, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই হচ্ছে কবিতা। কবিতাটির কবি হলেন জীবনানন্দ দাশ। তো প্রথমে জীবনানন্দ দাশ সম্পর্কে কিছু কথা বলে নিই এবং তারপর আমি কবিতাটির সারমর্ম এবং কোশ্চেন অ্যান্সার আমি আলোচনা করব। জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি, লেখক এবং প্রাবন্ধিক। পল্লী বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং পুরাণ ও রূপকথার জগৎ তার কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। এই কারণেই তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত এবং তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো বনলতা সেন, রূপসী বাংলা, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। তো আমাদের পাঠ্যে যে নির্দিষ্ট কবিতা সেটা হচ্ছে আবার আসিব ফিরে। এই কবিতাটি একটি সনেট জাতীয় কবিতা এবং এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আমি কবিতার সারমর্মে আসছি। আবার আসিব ফিরে কবিতাটিতে পল্লী বাংলার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম বাংলার প্রতি কবির ভালোবাসা এবং নিবিড় আকর্ষণ এই কবিতাটিতে প্রকাশ পেয়েছে। এখানে ইতিহাস এবং গ্রাম বাংলার যে নিসর্গ সৌন্দর্য কবি মননে যে অনুভূতির সঞ্চার করেছে তার কাব্যিক রূপায়ণ হলো এই কবিতা। এই কবিতায় প্রকৃতি এবং পরিবেশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। কবি জন্মান্তরবাদে বিশ্বাসী এবং কবি বলেছেন যে তিনি বারবার ধরে পল্লী বাংলা সবুজ প্রকৃতির কোলে ফিরে আসতে চেয়েছেন এবং তার যে এই আকাঙ্ক্ষা এই কবিতাটিকে এক অনন্য মাত্রা দান করেছে। গ্রাম বাংলার প্রতি কবি এতখানি ভালোবাসা যে তিনি ফিরে আসতে চান এই পল্লী বাংলার সবুজ প্রকৃতির কোলে, ধানসিঁড়ি নদীর তীরে। এবং কবি বলেছেন যে মনুষ্যরূপে জন্ম না হলেও তাতে কিন্তু তার কোনো আক্ষেপ নেই, কোনো দুঃখ নেই। মনুষ্যরূপে জন্ম না হলেও তিনি শঙ্খচিল, শালিক অথবা ভোরের কাক হয়ে এই কার্তিক মাসের শেষে কুয়াশা ভেজা নবান্নের দেশে কাঁঠালের ছায়ায় ঘেরা এই পল্লী প্রকৃতির কোলে তিনি ভেসে বেড়াবেন। হয়তোবা তিনি হাঁস হয়ে বিচরণ করবেন কলমির গন্ধ ভরা পুকুরের শান্ত নিস্তরঙ্গ জলে। গ্রাম্য কিশোরীর পায়ের ঘুঙুরের মতো কলমির লতা জড়িয়ে থাকবে তার পায়ে। এই কবিতায় উল্লেখিত যে নদী, মাঠ, ক্ষেত এগুলো কবির ভালোবাসার স্থান। তাই কবি বারবার ফিরে আসতে চেয়েছেন এই সবুজ প্রকৃতির কোলে। তাই তিনি জলাঙ্গি নদীর ঢেউয়ে ভেসে তিনি ফিরে আসতে চান এই পল্লী বাংলার বুকে। গ্রাম বাংলার আকাশে উড্ডীন
সুদর্শন পাখির মতন তিনি সন্ধ্যার আকাশে ভেসে বেড়াবেন এবং সন্ধ্যার বাতাসে তিনি মিশে থাকবেন। শিমুল গাছের ডালে বসে যে লক্ষ্মী প্যাঁচা ডাকে তার মধ্যেও হয়তো কবির অস্তিত্বকে খুঁজে পাওয়া যেতে পারে। উঠোনের বসে যে শিশু খইয়ের ধান ছড়াচ্ছে, কিংবা রূপসা নদীর ঘোলা জলে যে কিশোর সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙা ভাসায়, তার মধ্য দিয়েও কিন্তু কবি ফিরবেন এই পল্লী বাংলার সবুজ প্রকৃতির কোলে। এবং কবি আরও বলেছেন যে গ্রাম বাংলার আকাশে সাদা বকের শাড়ি, রাঙা মেঘ সাঁতরিয়ে অন্ধকারের বুক চিরে পড়ন্ত সন্ধ্যায় যখন তারা বাসায় ফেরে, কবি হয়তো মিশে থাকবেন তাদের মধ্যেই, তাদেরই একজন হয়ে। এই পল্লী বাংলার প্রকৃতির গভীরতার সঙ্গে কবি এতখানি একাত্ম হয়ে গিয়েছেন যে তিনি বারবার ফিরে আসতে চেয়েছেন এই সবুজ প্রকৃতির কোলে, পল্লী বাংলার বুকে, নানা রূপে নানা ভাবে। এই হচ্ছে কবিতার সারমর্ম। আর এই কবিতা থেকে যে যে কোশ্চেনগুলো মোটামুটি আইসিএসসি বোর্ডে আসে, বোর্ড এক্সামে আসে যেগুলো, সেগুলো নিয়ে একটু আমি আলোচনা করে দিই। কবিতাটার শুরুতে প্রথমেই একটা লাইন আছে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। এখান থেকে যে কোশ্চেনগুলো হয় সেগুলো হলো, কার লেখা কোন কবিতার অন্তর্গত? তো এখানে উত্তরটা এরকম করে লিখতে হবে, সেটা হচ্ছে উপরের উল্লিখিত উদ্ধৃতাংশটি কিংবা আলোচ্য অংশটি কবি জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে কবিতাটির অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন আছে, বক্তা কে? বক্তা হলেন, উত্তরটা বলছে এবারে, বক্তা হলেন কবি জীবনানন্দ দাশ স্বয়ং। নেক্সট কোশ্চেন আছে, কবি কিসে বিশ্বাসী? তো উত্তরটা এইভাবে লিখতে হবে যে কবি জন্মান্তরে বিশ্বাসী। তার বিশ্বাস এ জন্মে নয় তো পরের জন্মেও কবি এই বাংলায় ফিরে আসবে। মানুষ হয়ে না এলেও হয়তো অন্য কোনো প্রাণী, যেমন শঙ্খ, চিল, শালিক, কাক, হাঁস কিংবা অন্য কিছু রূপ নিয়ে এই বাংলায় তিনি জন্মগ্রহণ করবেন। এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন আছে, তিনি কিভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন? এবং এখানে নাম্বার দেওয়া আছে 3 নাম্বার, তো 3 মার্কস এখানে দেওয়া আছে। তো উত্তরটা এইভাবে লিখতে হবে, কবি কিভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছেন। তো সারমর্ম আলোচনা করতে গিয়ে আমি যেটা বললাম সেটা হচ্ছে যে কবি জন্মান্তরবাদী বিশ্বাসী এবং মনুষ্য জন্ম না হলেও তাতে তার কবির কোনো দুঃখ নেই, কোনো আক্ষেপ নেই। তাহলে তিনি শঙ্খচিল, শালিক কিংবা ভোরের কাক হয়ে এই কার্তিক মাসের শেষে কুয়াশা ভেজা নবান্নের দেশে কাঁঠালের ছায়ায় ঘেরা শান্ত প্রকৃতির কোলে তিনি ভেসে বেড়াবেন। হয়তোবা তিনি হাঁস হয়ে বিচরণ করবেন কলমির গন্ধভরা পুকুরের শান্ত নিস্তরঙ্গ জলে। হয়তো সুদর্শন পাখির মতন তিনি সন্ধ্যার বাতাসে মিশে থাকবেন, কিংবা শিমুল গাছের ডালে বসে যে লক্ষ্মী প্যাঁচা ডাকে তার মধ্যেও কবির অস্তিত্বকে খুঁজে পাওয়া যাবে, কিংবা উঠোনে বসে যে শিশু খইয়ের ধান ছড়াচ্ছে, কিংবা রূপসা নদীর ঘোলা জলে বসে রূপসা নদীর ঘোলা জলে যে কিশোর সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙা ভাসায়, তার মধ্য দিয়েই কবি ফিরবেন এই বাংলায়। এবং কবি আরও বলেন, সেটা হচ্ছে যে বাংলার আকাশে রাঙা মেঘ সাঁতরে যে সাদা বকের শাড়ি, অন্ধকারের বুক চিরে পড়ন্ত সন্ধ্যায় যখন তারা বাসায় ফেরে, তার মধ্যেই কবি মিশে থাকবেন তাদেরই একজন হয়ে। তো কবি কি এইভাবেই তিনি বাংলার বুকে, পল্লী বাংলার সবুজ প্রকৃতি কোলে তিনি এইভাবে ফিরে আসতে চান। এতখানি উত্তর কিন্তু লিখতে হবে। তাই প্রথমেই বলি যে সারমর্ম তোমরা ফলো করো, আমি যেভাবে বললাম সেগুলো তোমরা একটু মন দিয়ে শোনো, এবং সারমর্ম বা সারাংশটা সামনে রেখে কবিতার যে কোনো লাইন তুলে কোশ্চেন দিক না কেন তার অ্যান্সার দেওয়াটা খুবই সহজ। যাই হোক, এর পরের কোশ্চেনে আমি আসি।
কবিতার একেবারে লাস্টের লাইন, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এই লাইনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন, এবং এই লাইন আমি যে যে লাইনগুলোর কথা উল্লেখ করছি সেগুলোই আইসিএসসি বোর্ড সিলেবাসে কিন্তু ঘুরিয়ে ফিরে, বোর্ড এক্সামে কিন্তু ঘুরিয়ে ফিরে আসে। লাইনটা হচ্ছে, আমাকেই পাবে তুমি ইহাদের ভিড়ে। এখান থেকে 4টে কোশ্চেন আছে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? উত্তরটা এইভাবে লিখতে হবে, যেটা আমি আগেই বললাম, যে আলোচ্য অংশটি কিংবা উপরের উল্লিখিত উদ্ধৃতাংশটি কবি জীবনানন্দ দাশ রচিত আবার আসিব ফিরে কবিতাটির অন্তর্গত। বক্তাকে, উত্তরটা হচ্ছে এরকম যে বক্তা হলেন কবি জীবনানন্দ দাশ স্বয়ং। প্রসঙ্গ কি? উত্তরটা বলি যে কবি জন্মান্তরে বিশ্বাসী, তাই কবির বিশ্বাস তিনি আবার ফিরে আসবেন এই বাংলায়, কিন্তু কিভাবে, কি বেশে কবি আসবেন তা কবি সম্পূর্ণ অজানা। এই প্রসঙ্গে কবির এই উক্তি, এইটা লিখতে হবে। এবং নেক্সট কোশ্চেন আছে, ইহাদের ভিড়ে বলতে কি বোঝো? এবং এই কোশ্চেন অ্যান্সারটা আমি আগের অ্যান্সারটা আলোচনা করার সময় আমি বললাম, আগের কোশ্চেনটা আমি আলোচনা করার সময় বললাম যে কবি রূপসী বাংলাকে এত ভালোবাসেন যে এক জন্মে তাঁর তৃপ্তি হয়নি, তাই জন্মান্তরে এই বাংলাতে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। ইহাদের ভিড়ে মানে কি বলা হচ্ছে? যে ইহাদের ভিড়ে বলতে কবি এই কবিতায় কখনো বলেছেন যে তিনি শঙ্খচিল, শালিক কিংবা ভোরের কাক হয়ে ফিরে আসতে চান, কখনো বলেছেন যে তিনি হাঁসের মতন তিনি এই গ্রাম বাংলার পুকুরে শান্ত নিস্তরঙ্গ জলে তিনি হাঁস হয়ে বিচরণ করবেন, আবার কখনো বলেছেন যে তিনি সুদর্শন পাখির মতো গ্রাম বাংলার আকাশে সন্ধ্যার বাতাসে তিনি মিশে থাকবেন, আবার বলেছেন যে তিনি শিমুল গাছের ডালে বসে যে লক্ষ্মী পেঁচা ডাকছে তার মধ্যেও তিনি ফিরে আসতে পারেন, কিংবা উঠোনের ঘাসে যে শিশু খইয়ের ধান ছড়াচ্ছে, কিংবা রূপসা নদীর গোলা জলে যে কিশোর সাদা ছেঁড়া পাল নিয়ে ডিঙা ভাসায়, তার মধ্য দিয়েও কবি ফিরে আসতে পারেন এই গ্রাম বাংলার বুকে। হয়তো তিনি আরও বলেছেন যে হয়তোবা বাংলার আকাশে রাঙা মেঘ সাঁতরে সাদা বকের শাড়িরা যখন অন্ধকারের বুক চিরে পড়ন্ত সন্ধ্যায় যখন বাসায় ফেরে, তার মধ্যেও কবি মিশে থাকবেন তাদেরই একজন হয়ে। তো ইহাদের ভিড়ে বলতে এইগুলোর কথাই এখানে বোঝানো হয়েছে। এতখানি উত্তর কিন্তু লিখতে হবে, এবং এখানে 3 মার্কস আছে। তো এইভাবে যদি তোমরা উত্তরটা দাঁড় করাতে পারো তাহলে কিন্তু এখানে 3 মার্কস অবশ্যই আসবে। নেক্সট একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন। এখান থেকে 4টে কোশ্চেন, কার লেখা কোন কবিতার অন্তর্গত? এটা অবশ্যই পারবে তোমরা। সেকেন্ড কোশ্চেন আছে বক্তা কে, আমি আগের কোশ্চেনগুলো আলোচনা করার সময় আমি বললাম। নেক্সট কোশ্চেন আছে লক্ষ্মী পেঁচার পরিচয় দাও। লক্ষ্মী পেঁচার পরিচয় দাও, এখানে কোশ্চেনটা আছে। উত্তরটা এইভাবে লিখতে হবে যে লক্ষ্মী পেঁচা বাংলার অতি চিরপরিচিত একটি পাখি। হিন্দু পুরাণে ধন দৌলতের দেবী হলেন লক্ষ্মী, এবং তার বাহন হিসেবে চিহ্নিত করা হয় এই পেঁচা। সুতরাং লক্ষ্মী দেবীর বাহন হলো এই পেঁচা। এদের চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, অন্ধকারেও এরা ভালো দেখতে পায়, এবং ডানায় এদের ছিটছিট দাগ থাকে, বুকের কাছটা হয় সাদা। এইটুকুই লিখতে হবে। নেক্সট কোশ্চেন আছে বক্তার বক্তব্য বিশ্লেষণ করো। উত্তরটা এইভাবে লিখতে হবে যে রূপসী বাংলা কবির চোখে মোহের কাজল পরিয়ে দিয়েছে, অর্থাৎ রূপসী বাংলা মোহে কবি আচ্ছন্ন, তাই কবি রূপসী বাংলার রূপে মুগ্ধ, এবং এই মুগ্ধ ভাব এক জন্মে কাটার নয়, তাই কবি বারবার ফিরে আসতে চেয়েছেন নানানভাবে নানান রূপে এই পল্লী বাংলার সবুজ প্রকৃতির কোলে। কবি জন্মান্তরবাদে বিশ্বাসী, এবং তিনি বিভিন্ন উদাহরণ দিয়ে, যেটা আমি আগের কোশ্চেনগুলো আলোচনা করার সময় বললাম, যে শঙ্খচিল, শালিক, ভোরের কাক, সুদর্শন পাখি, লক্ষ্মী পেঁচা, সাদা বকের শাড়ি, ছোট্ট কিশোরের যে রূপসা নদীর ঘোলা জলে যেভাবে ডিঙা ভাসাচ্ছে সাদা ছেঁড়া পাল নিয়ে, তার মধ্য দিয়ে, কিংবা উঠোনের ঘাসে বসে যে শিশু খইয়ের ধান ছড়াচ্ছে, এইভাবেই তিনি এর মধ্য দিয়েই কবি ফিরে আসতে চেয়েছেন এই গ্রাম বাংলার সবুজ প্রকৃতির কোলে। এইটুকুই লিখতে হবে।
যেমন আরেকটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে আরেকটা লাইন বলছি, সেটা হচ্ছে হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। কার লেখা, কোন কবিতার অন্তর্গত, বক্তাকে, প্রসঙ্গ কি, বক্তার বক্তব্য কি? এই সমস্ত অ্যান্সারগুলো আমি আগের কোশ্চেনগুলো আলোচনা করার সময় আমি বলেছি, সেই একই অ্যান্সার লিখতে হবে। তো আবার আসিব ফিরে কবিতাটি থেকে যে কোশ্চেনগুলো হয়, যে কোশ্চেনগুলো আইসিএসসি বোর্ড এক্সামে আসে, সেগুলো আমি মোটামুটি এখানে আলোচনা করলাম। এবং আমার ভিডিওটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু আবার আসিব ফিরে কবিতা থেকে আইসিএসসি বোর্ড এক্সামে যদি কোনো কোশ্চেন আসে তাহলে কিন্তু এখান থেকেই তোমরা কমন পাবে। যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই, এবং পরবর্তী ভিডিওতে আমি আইসিএসসি বোর্ড সিলেবাসেরই কোনো ছোট গল্প কিংবা কোনো কবিতার কোনো একটি নির্দিষ্ট অংশ নিয়ে আমি হাজির হব। তাহলে আজ এই পর্যন্তই।